আমি ওই যে ভিডিও ভাইরাল ভিডিওটা নিয়ে গতকাল থেকে একটা জিনিস ভাবছি, বারবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের পক্ষ থেকে কেন এখন এফআইআর করেছি শুভেন্দু অধিকারীকে পুলিশ কাস্টডিতে নিল না, সেও কিন্তু আমার মনে প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয় কথা, শুভেন্দু অধিকারীদের পক্ষ থেকে বলছে এটা ফেক ভিডিও। যে ফেক ভিডিওর অপরাধে, শেয়ারের অপরাধে এখনো পর্যন্ত কেন ক্লেম করলো না, কেন অভিযোগ করলো না, সেটাও ভেবে পাচ্ছি না। এরা নতুন করে এই ধরনের জিনিসগুলোকে সামনে রেখে বাইনারি পলিটিক্স করতে চাইছে। বিজেপি আর তৃণমূল নাকি খুব লড়াই করছে, এই ধরনের নাটক করছে। বাংলার মানুষ এই বিজেপির খেলাকে ধরে নিয়েছে। এর জবাব সন্দেশখালীর মানুষ দেবে, এর জবাব সারা রাজ্যের মানুষ দেবে। সারা দেশে, সারা দেশ এবং সারা রাজ্যে বিরোধী যারা আছে তাদের সাথে কি হচ্ছে দেখুন। কেন্দ্রীয় সরকার যেটা বিদায়ী সরকার ছিল, তারা বিরোধীদেরকে কিভাবে কন্ট্রোল করেছে, বিভিন্ন সাংবাদিকদেরকে কিভাবে জেলের মধ্যে রেখেছিল। আমাদের রাজ্যে দেখুন একইভাবে। তো গঙ্গাধর বাবুর পরিবার যাতে সুরক্ষিত থাকে সে আশা আমি করবো। ঠিক একইভাবে গুজরাটেও বিরোধী পরিবারের লোক যাতে সুরক্ষিত থাকে সে আশাটাও বিদায়ী সরকারের কাছ থেকে বা যারা দায়িত্ব আছে তাদের কাছ থেকে। হামলায় আক্রান্ত বিজেপির দুই কর্মী হাসপাতালে ভর্তি। প্রার্থী তাপস রায় ও তার অনুগামীদের গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের জয় শ্রীরাম বলতে গোব্যাক। দেখুন, কে কি স্লোগান দেবে, ধর্মীয় স্লোগানকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করবে, এটা আমি অনুচিত বলে মনে করি। তারপরেও যে যার মতো করছে। দুঃখের বিষয়, বিরোধী কণ্ঠ যেভাবে রোধ করা হচ্ছে, আইএসএফের ঝান্ডা খুলে রাত্রন্ত করে ফেলে দিচ্ছে, ব্যানার ছিঁড়ে দিচ্ছে, মিথ্যা কেস দিচ্ছে, মামলা দিচ্ছে, এটা এই রাজ্যে ম্যাক্সিমাম বিরোধীদের সাথে হচ্ছে। এটা অন্যায় করছে। সিআইগুলো দেখুক, যারা এই অন্যায়গুলো করছে, সে বিজেপি করতে পারে, আইএসএফ করতে পারে, কংগ্রেস করতে পারে, সিপিএম করতে পারে, যে যার ভালো লাগবে তার দল করছে। বিরোধীদের উপরে যে অন্যায়, যে দমন পীড়ন নীতি, এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছে। আজকে আরামবাগে তৃণমূলের প্রার্থীর গাড়ি ভাঙচুর, তৃণমূলের প্রার্থী আক্রান্ত, কি বলবেন আপনি? বিরোধিতা করবো, এটা কি তৃণমূল বলে কি খুশি হবে? ওটা মোটেও নয়। গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াইয়ে আছে, মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে। ওখানে আইএসএফ যদি দিতে পারতো সেটা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার। কিন্তু যে কোনো দলের পক্ষ থেকে বা নির্দল থেকে যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা করে তার উপরে যদি আক্রমণ হয়, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এই আক্রমণ করবে তাদের ধিক্কার নিন্দা জানাচ্ছি, প্রশাসনের কাছে আশা করবো ঠিক গিরিশ পার্কে যে ধরনের একটা বিরোধী দলের উপর আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক এবং আরামবাগের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নেওয়া। যারা আইন হাতে তুলে দিচ্ছে এই সমস্ত সমাজ বিরোধীকে জেলের মধ্যে রাখা হবে। তৃণমূলের সাথে আক্রান্ত বিজেপি কর্মী, দুদিনের মাথায় তার বোনের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি কলকাতার ফুলবাগান এলাকায়, কি বলবেন? দেখুন, এই তৃণমূল বিজেপির কথা বারবার উঠে আসছে, তো আমি আপনাদের মাধ্যমে বলবো তৃণমূল আর বিজেপির কর্মীদেরকে, কেন নিজেদের মধ্যে আপনারা মারামারি করছেন? আপনাদের বড় নেতারা তো এক জায়গায় বসে চা খাচ্ছে, আপনারা কেন মারপিট করছেন? শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ কেক কাটছে, তাহলে নিজেদের মধ্যে কেন মারামারি করছেন? আপনাদের দলের ওপরের নেতারা সব সেটিং করে বসে যান, নিজেরা মাথা ফাটিয়ে আর জেল ফেল কেন মাথা ফাটাচ্ছে? তো ওপর নেতাগুলোকে দেখুন আর গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করুন। কারণ আজকে নেতা আছে, নেতার হাত কাঁধে আছে, কালকে থাকবে না, কিন্তু জেলের ভাত খেতে হবে যারা অন্যায় করছে। মালদার হাবিবপুর থানার আইসি হুমকি দিচ্ছেন বিজেপি নেতাকে, ভাইরাল অডিও সরালো কমিশন, কি বলবেন? কোন ব্যাপারটা হচ্ছে, কিছু কিছু পুলিশ প্রশাসনের লোক, কিছু সবাই নয়, এতটাই বাস্ট হয়ে গেছে, তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের মতো কাজ করছে। কিছু থানাকে ব্লক অফিস বলে হিসাবে চালাচ্ছে, কিন্তু ধিক্কার নিন্দা জানাচ্ছি। নির্বাচন কমিশন কি করছে? আমার প্রশ্ন এটাই, যেদিনকে নোটিফিকেশন হলো নির্বাচন কমিশন যে সমস্ত মিষ্টি কথা বলছিল, মনে আসার আলো যাচ্ছিল, কিন্তু নির্বাচন কমিশন এখনও কেন অপরস্তে এগুলো দমন করছে না? এগুলো নির্বাচন কমিশনের দায়িত্ব, যে এই যে সমস্ত অফিসারগুলো বা যারা ওই পক্ষপাতিত্বমূলক কাজ করছে তাদেরকে ক্লোজ করা। শান্তনু ঠাকুরের নমিনেশন ভুল তথ্যের অভিযোগ, স্ত্রীর আয় লোকানো। ওরা নির্বাচন কমিশন উপযুক্ত ডেটা দিলে ওরা বাতিল হতে পারে। তাহলে শুভেন্দু অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সহজেই এফআইআর, অথচ তৃণমূল প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে এফআইআর করতে হাইকোর্টের নির্দেশ। রাজনীতির দলের আমার সূচনার জন্যই করেছি, যে অপশক্তিগুলো মানুষকে ভুল বুঝিয়ে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইয়ে আমরা মূল প্রতিপক্ষ বিজেপি তৃণমূলকে আমরা মনে করি। কারণ বিজেপি তৃণমূল যেভাবে কেউ ধর্মের রাজনীতি করে, কেউ বর্ণের রাজনীতি করে, কেউ ভয়ের রাজনীতি করে মানুষের ভোটটা নিচ্ছে, মানুষের যে অধিকার তাদের দিচ্ছে না, তার বিরুদ্ধে আমাদের লড়াই। তাই এই জনগণের কাছে আমি অ্যাপিল করছি, আমরা যেখানে যেখানে খামচিহ্ন, আমরা দেখেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে 17 জায়গায় এবং একটা উপনির্বাচন, এই 18 জায়গায় খামচিহ্নের পক্ষে ভোট দিয়ে তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এবং সাথে এটাও আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে
যেখানে আমাদের খামচিহ্ন নাই সেখানে অবিজেপি তৃণমূলের মধ্যে যারা শক্তিশালী, যারা এই ফ্যাসিস্টকে হারাতে পারবে, দুর্নীতিগ্রস্ত দলকে হারাতে পারবে, তাদেরকে ভোট দেবেন। বাংলায় কিছু মানুষ বলছে আইএসএফের কোনো অস্তিত্ব নেই, যেহেতু সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস আগে, এই আইএসএফ তো 5 বছর যে মানে আইএসএফ, এর কোনো অস্তিত্ব নেই। সে বিষয়ে আপনি কি বলবেন, যাদেরকে বলেছে কথাগুলো? এখন যারা বলেছে তারা ভয়ে বলছে। আগামী জুন মাসের 4 তারিখে আইএসএফ কোন জায়গায় আছে, কোন পজিশনে আছে, তাদেরকে রেজাল্টের সাথে একটু মিলিয়ে দিতে হবে। আচ্ছা, গত বিধানসভায় আপনাদের সঙ্গে জোট হয়েছিল মানে সংযুক্ত মোর্চা, আর হঠাৎ করে আইএসএফ অনেকে বলছে যে সেই গ্রহণযোগ্যতা নেই যে আইএসএফ একটা এমপি সিট জিতে যাবে, বা তারা ভোট কাটোয়া হিসাবে এক প্রকারের বিজেপিকে সাহায্য করছে, এইটা কি বলবো? ভোট শেষ, জোট শেষ, লেফটের পক্ষ থেকে এক বড় নেতা বলেছিলেন আমরা জোট ভাঙিনি, তারা জোটটা দিয়েছে। আমরা এই জোটে যে আমরা প্রার্থী দেওয়ার আগে আপনারা হয়তো এটাকে মিসগাইডেড করছেন কি এড়িয়ে যাচ্ছেন জানি না। আপনাদেরকে বলে রাখি, আপনাদের মাধ্যমে জনগণের কাছে বলতে চাই, সর্বপ্রথম এই জোটের থেকে বেরিয়ে গিয়েছে কংগ্রেস। আপনারা কংগ্রেসের অধীরবাবুকে কিন্তু এ সওয়াল করছেন না, কেন বৃহত্তর স্বার্থে কথা ভেবে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য জোটে থাকলেন। অধীরবাবু সর্বপ্রথম বেরিয়েছে, তারপরে আমরা লেফট ফ্রন্টের সাথে আলোচনা করেছিলাম। 14 থেকে আমরা শুরু করতে চেয়েছিলাম, শুরুও করেছিলাম, কমতে কমতে সাথে এসে দাঁড়িয়েছি। লেফট ফ্রন্ট আমাদের সাথে যে আচরণ করেছে আমাদের সেটা ব্যথিত। আমরা দেখেছি আমাদের আত্মসম্মানে আঘাত লেগেছে, আমাদেরকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। ঠিক তৃণমূলের মতো বিজেপি এসে যাবে বলে তৃণমূলকে ভোট দাও, যেভাবে বাংলার ভোটারদেরকে তারা এক প্রকার ওয়ান টাইপ অফ কি বলো ওটাকে ভয় দেখিয়ে প্রেসার পলিটিক্স করা, ঠিক আমাদেরও সিটের জন্য লেফট ফ্রন্ট আমাদেরকে প্রেসার পলিটিক্স করে আমাদের সিটটাকে কমাতে চেয়েছিল, 3-4 দাঁড় করাতে ছিল। ফলে আমরা আমাদের আলাদাভাবে লড়াই করছি। এই প্রশ্নটা আমাদের আপনাদেরকে লেফট ফ্রন্টকে করা দরকার যে আইএসএফের একটা সিট থাকার পর আইএসএফ আপনাদের সাথে জোটে এগিয়ে যাওয়ার পর আপনারা কেন করলেন না? আর ভোট কাটুয়া, দেখুন ব্যাপারটা হচ্ছে এটা বারবার দেখে দেওয়া হয়। অসমের আজমল সাহেবকে ভোট কাটুয়া বলে দেখে দেওয়া হয়, কিন্তু অসমে আজমল সাহেবের লড়াইটা দেখুন, কংগ্রেসের থেকে বেশি লড়াই ওখানে দিচ্ছে। বিভিন্ন রাজ্যে দেখুন সবসময় যারা পিছিয়ে বর্গের পক্ষ থেকে রাজনীতি করতে আসে তাদেরকে দেখে দেওয়ার জন্য এই কথা বলা হয়। দিনের শেষে মানুষ শেষ কথা বলবে। এই ভোট কাটুয়া বলে যেভাবে অপমান করছে বাংলার মানুষকে বা আইএসএফকে, বাংলার মানুষ দেখতে পাচ্ছে আইএসএফ 2.5-3 বছর ধরে কিভাবে লড়াই দিচ্ছে মাঠে ময়দানে, যেখানে অন্য কোনো রাজনীতি দল গিয়ে তাদের হয়ে কথা বললে না, যেখানে অত্যাচারিত মানুষের হয়ে কথা বলে না, বিধানসভার মধ্যে বলছে না, আইএসএফ সেই কথা বলছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। বাংলার মানুষ জবাব দেবে যারা আমাদেরকে এই ধরনের হীন আক্রমণ করছে। আপনাদের কি সেই গ্রহণযোগ্যতা হয়েছে যে একটা লোকসভা সিট কিসের বিষয় আপনাকে বলবেন, কোন জায়গা থেকে বলবেন যে গ্রহণযোগ্যতা নাই? গ্রাউন্ড লেভেলে একদম পৌঁছেছে। আপনি কি করে জানলেন না? কোন কিসের মানদণ্ডে আপনি আমাকে কোশ্চেন করছেন সেটা তো বলতে হবে। যে এর মানদণ্ডে আপনার এখন শিশু, বয়সের মানদণ্ডের কথা বলছেন। রাজনীতিতে বয়সের কোনো কথা হয় না, রাজনীতির চর্চা সময়ের উপর নির্ভর করছে। এখন বাজারে ঘাটে যান, আমি গতকালকের কথা বলছি, গতকালকে করিমপুরে আমার একটা প্রোগ্রাম ছিল, করিমপুরে প্রোগ্রামের একটু আগে আমি পৌঁছে গিয়েছিলাম। আমি প্রোগ্রামের থেকে 1.5 কিলোমিটার আগে একটা চায়ের দোকানে চা খেতে নেমেছি, গাড়িটা আমার দূরে রেখা ছিল, কিন্তু আমাকে দেখে ওখানকার একটা বয়স্ক লোক বলছে আরে খামচিহ্ন নেতা এসে গিয়েছে। ওখানে আপনি আমার গ্রহণযোগ্যতা বা আইএসএফের গ্রহণযোগ্যতা তাও বলছি, এটা দিয়ে আমি মানদণ্ড বলছি না। কিন্তু একটা কথা বলে রাখি, যারা 60 বছরের দল নিজেদেরকে দাবি করে, 120 বছরের দল দাবি করে, হ্যান ত্যান দাবি করে, তাদের গ্রহণযোগ্যতা